আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আদিব ইয়াসির অ্যান্ড ওয়েলকাম টু লুক অ্যান্ড লজিক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিজনেস প্রসেস মডেল অ্যান্ড নোটেশন অথবা বিপিএমএন। এটা কি? এটা বেসিক্যালি একটা গ্রাফিক্যাল ওয়ে টু রিপ্রেজেন্ট ইউর বিজনেস প্রসেস অথবা কোনো আইডিয়া। ধরেন আপনার কাছে একটা আইডিয়া আছে, ঠিক আছে? একটা আইডিয়া আছে। এটা আপনি এখন আহ, আপনার টিম অথবা আপনার ওয়ার্কফোর্স তাদের কাছে এক্সপ্লেইন করতে চাচ্ছেন। কিন্তু সমস্যাটা কি? যে অনেক সময় হয় যে আপনার আইডিয়াটা আপনি রিপ্রেজেন্ট করলেন, কিন্তু এরা এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করলো। মানে এরা এক একজন ওই জিনিসটা বুঝছে অন্যরকম ভাবে। মানে সেটা অ্যাক্টিভিটিটা হয়তো অন্যভাবে তারা বুঝছে। And এরকম কনফিউশন যাতে না থাকে সেই জন্য একটা জেনারেল বিপিএমএন অথবা এরকম একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তৈরি করা হয়, যাতে কারোর মধ্যে কোনো রকম ডিফারেন্স না থাকে, মানে ইয়ার ক্ষেত্রে, আইডিয়া বা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে। এখন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে একটা সুন্দর এখানে একটা ইয়ে তৈরি করা আছে। এখন এরকম একটা গ্রাফ তৈরি করার জন্য অবশ্যই কিছু রুলস ক্রিয়েট করতে হবে, কিছু এলিমেন্টস রাখতে হবে। তো আমরা বেসিক্যালি ওটা নিয়ে এখন আলোচনা করব। তো এগুলোর জন্য বেসিক্যালি কয়েকটা ইয়ে আছে, আমাদের এলিমেন্টস আছে। এলিমেন্টস গুলোর মধ্যে বেসিক্যালি এই চারটাই মেইন। এখানে আছে আপনার যে ফ্লো অবজেক্টস, তারপর দেখতে পারতেছেন ডেটা অবজেক্টস, কানেক্টিং অবজেক্টস, ইমেজ। এগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব এবং বুঝবো যে এগুলো কিভাবে এগুলো ইউজ করে আমরা একটা বিপিএন এভাবে তৈরি করতে পারি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইভেন্টস। ইভেন্টস হচ্ছে আপনার এই যে এটার মধ্যে পড়ে, দেখছেন না, ফ্লো অবজেক্টস। এই ফ্লো অবজেক্টস থেকে আমরা শুরু করতেছি। ফ্লো অবজেক্টস এর মধ্যে আপনাদের আছে হচ্ছে ইভেন্টস। ইভেন্টস কি, এখানে বেসিক্যালি তিন ধরনের ইভেন্টস আছে। একটা হচ্ছে স্টার্টিং, একটা নর্মাল গোল দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, এটা একটা গোলের উপর আরেকটা গোল দিয়ে। এবং এন্ড করা হয় কি, উপরে যে গোলটা দেয় এটা কিন্তু ভরাট করা হয়, মাঝখানে এই জিনিসটা ভরাট করে দেওয়া হয়। এখন এগুলা কি ডিকটেট করে? এই অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটি হচ্ছে আপনার কি ইভেন্ট, তাই না? ইভেন্ট আপনার সব সময়, আপনার যে কোনো প্রসেসই বলেন, শুরু হবে একটা স্টার্ট দিয়ে। এগুলোর ভিতরে আপনারা লিখতে পারেন স্টার্ট, এগুলোর ভিতরে লিখতে পারেন ইন্ট, এর ভিতরে লিখতে পারেন ইন্ট, চাইলে ইয়া করতে পারেন, অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এগুলা আপনার থাকবে। ধরেন আপনার শুরু করছিলেন, আর এই একটা ধাপ থেকে ওই ধাপ থেকে আপনার মাঝখানে এক জায়গায় আসছেন, ওখানে আপনি যে কোনো আরেকটা ইভেন্ট দিয়ে দিচ্ছেন, ইন্টারমিডিয়েট লেভেলের একটা ইভেন্ট দিয়ে দিচ্ছেন। এটার এন্ড ডিকটেট করবে না। এটা এন্ড ডিকটেট করবে হচ্ছে যে এন্ড যে ইভেন্টটা আছে এইটা। এটা মাঝখানে একটা স্টপ ধরলেন, আপনি এক জায়গায় গেছেন, আপনি ধরেন ঢাকা থেকে আপনি যাচ্ছেন হচ্ছে বগুড়া। এখন মাঝখানে আপনার যে একটা স্টপ আছে, ধরেন কোথায় এটা, ধরেন ফুড ভিলেজে একটা স্টপ আছে। সেই ফুড ভিলেজের স্টপ, এই ইভেন্টটা আপনি ইন্টারমিডিয়েট ইভেন্ট হিসেবে ধরতে পারেন। আপনি ঢাকা ধরতে পারেন আপনার স্টার্ট, আর বগুড়া ধরতে পারেন আপনার এন্ড। এরকম একটা আপনি মানে জাস্ট বোঝার জন্য এটা ইমাজিন করতে পারেন। এখন এখানে কি আছে, এখন আরেকটা আমাদের এগুলো, এটা আমরা একটু আগে বলে রাখি আপনাদের, এগুলো কিন্তু আমরা সবগুলোই ফ্লো অবজেক্টস এর অন্তর্ভুক্ত। ইভেন্ট, অ্যাক্টিভিটি এবং গেটওয়ে। আমরা ইভেন্ট করলাম, এখন আমরা করব অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি অথবা টাস্ক, যেগুলো যে কোনো কিছু এগুলোকে বলতে পারেন। এগুলা হচ্ছে আপনাদের মানে মেইন প্রসেসের যে হার্টটা বলতে পারেন, সেগুলোকে আপনারা বলতে পারেন হচ্ছে এই অ্যাক্টিভিটি বা টাস্ক। এগুলা কিভাবে তৈরি করতে হয়, এগুলা করতে হয় হচ্ছে আপনার এরকম ইয়াতে আর কি, মানে রেক্ট্যাঙ্গেল, কিন্তু এগুলার কানিগুলা কি হবে, কানিগুলো হবে রাউন্ডেড। এরকম জিনিস দিয়ে বিভিন্ন রকমের আপনার টাস্ক বা অ্যাক্টিভিটি আছে। এগুলাকে অনেক রকমের চিহ্ন দিয়ে এরকম ইন্ডিকেট করা হয়। আপনার সব ক্ষেত্রে এগুলো দিতে হয় না, কিন্তু আপনি চাইলে অবশ্যই বেটার এক্সপ্লেন করার জন্য এগুলো দিতে পারেন। যে কোনো এক ধরনের অ্যাক্টিভিটি, যে কোনো ধরনের অ্যাক্টিভিটি আপনি কি বলেন, ধরেন আপনি সেন্ড মানি করতেছেন, সেন্ড মানি এখানে লিখে একটা ইয়ে ক্রিয়েট করতে পারেন। এটা যে কোনো কিছু হইতে পারে। আমরা যখন আরো এক্সাম্পল দেখবো পরে, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আপনাদের আরেক ধরনের ফ্লো অবজেক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের গেটওয়েজ। এগুলোকে বলা হয় গেটওয়েজ। এখানে দেখতেছেন যে তিন ধরনের গেটওয়েজ আছে। এই যে এটা একটা, এটা একটা, এটা একটা। এই গেটওয়ে গুলা কি করে? গেটওয়ে গুলা বেসিক্যালি আপনার এই যে এই কাজগুলো দেখতেছেন এখানে লেখা স্প্লিট অথবা মার্জ, এই দুইটা কাজ করে। কারণ এই দুটা কাজ বলতে কি বোঝাচ্ছে একটু আপনাদেরকে বোঝাই। মার্জ বলতে বোঝায় যখন মাল্টিপল পাথ এসে আপনার এখানে আসে, ওটার পরবর্তীতে আরেকটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে। এটা একটা পাথর হইতে পারে, এটা আবার মাল্টিপল পাথর হইতে পারে এখানে। মানে বের হওয়ার সময় মাল্টিপল পাথর হইতে পারে। এই ঢোকাটাকে বলা হয় কি, ঢোকাটাকে বলা হয় হচ্ছে আপনার মার্জ। এই জায়গায় আসতেছে, এই দুটা মার্জ হয়ে এখানে বের হয়ে যাচ্ছে। কিন্তু বের হলে যদি একটা বের হতে পারে, দুইটা বের হতে পারে। যখন এরকম দুইটা হয়ে বের হচ্ছে তখন বলা হচ্ছে আবার স্প্লিট। যখন এরকম একটা ঢুকে বা ইয়ে করে ঢুকে, দুইটা এরকম ঢুকে, যখন আপনার আরো দুইটা এরকম বের হয়ে যাচ্ছে, মানে একাধিক বের হয়ে যাচ্ছে, তখন ওইটাকে বলা হয় স্প্লিট। এটা স্প্লিট হয়ে যাচ্ছে। একটা পয়েন্টে মার্জ হয়ে স্প্লিটও হইতে পারে। সেম পয়েন্টে মার্জ এবং স্প্লিট দুইটাই হইতে পারে, যে এখানে দেখতেছেন। এখন এটা বেসিক্যালি কয়েক ভাবে হয়ে থাকে, কয়েক ধরনের লজিক ইউজ করে এটা হয়ে থাকে। এখানে বলা আছে প্রথমটা এক্সক্লুসিভ অর, তারপর বলা আছে প্যারালেল, তারপর বলা আছে ইনক্লুসিভ। এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর, আপনারা অলরেডি বুঝছেন এক্সক্লুসিভ অর বা এক্স অর। প্যারালেল কে আপনাকে বলা হয় অ্যান্ড হিসেবে, এবং ইনক্লুসিভ কে বলা হয় আপনার অর হিসেবে।
এখানে আপনাদের সিম্বল দেওয়া আছে, আপনারা চাইলে এই সিম্বল গুলো ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে যে সিম্বল গুলো দেওয়া আছে এইগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা আসি এক্সক্লুসিভ অর নিয়ে। এক্সক্লুসিভ অর কিভাবে কাজ করে, এক্সক্লুসিভ অর এর কন্ডিশন গুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো। আচ্ছা, এখানে একটু স্পেস ক্রিয়েট করি আমরা। আচ্ছা, আপনারা এখন এক্সক্লুসিভ অর কোন ক্ষেত্রে ইউজ করবেন? এক্সক্লুসিভ অর এর ইউজ কেসটা আপনাদের একটু বুঝাই দেই। আহ ধরেন আপনার এখানে দুইটা প্রসেস আছে, এ এবং বি। এই দুটা প্রসেস আসার পরে, মানে এই দুটা পাথ মিলিত হওয়ার পরে আপনি এখন একটা ডিসিশন নিচ্ছেন। আচ্ছা, এই বিটা আমি একটু চেঞ্জ করে দিই, বিটা ধরেন এই জায়গায় এসে জয়েন হয়েছে। আচ্ছা, এখন এই বিটার ক্ষেত্রে আপনি ধরতেছেন যে মাল্টিপল অবজেক্ট, মানে মাল্টিপল পাথ থেকে এখানে আসছে, আসার পরে আপনার এখানে কন্ডিশন হবে কিছুটা ইফ এলস এর মতো। হয় এটা না হয় এইটা, এই দুইটা একসাথে কাজ করবে না, বুঝতে পারছেন? এখানে মার্জ হইলে আপনার মার্জ হওয়ার পরে হয় এইটা না হয় এইটা, যে কোনো একটা কাজ করবে। আর আমরা যদি একটা এক্সাম্পলের কথা এখানে আপনাদেরকে বলার চেষ্টা করি, যে একজন একটা অ্যাপ্লিকেশন দিছে, ঠিক আছে? ধরেন জব অ্যাপ্লিকেশন দিছে, এখানে ধরেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন, আর এইখানে আমরা ধরলাম আহ যে তার ইয়া দিছে আর কি। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আপনার যেটা করতে পারবেন না সেটা হচ্ছে যে একটা এন্ড স্প্লিট করে, ধরেন এখানে এদিকে আসছে, এন্ড স্প্লিট করে, আচ্ছা এটা একটু হ্যাঁ, এন্ড স্প্লিট করে ওইটাকে আপনারা এক্সঅর গেটওয়ে দ্বারা আপনারা মার্জ করতে পারবেন না। কেন করতে পারবেন না, এটা আপনাদেরকে একটু শর্টে বোঝাচ্ছি। ধরেন এটা এ পাথ, এটা বি পাথ। এখন এক্সঅর কি করে, যখন যেটা আসবে সেটার জন্য পরেরটার জন্য আবার ওয়েট করবে না, সে সাথে সাথে অ্যাকশন নিয়ে নিবে। তার মানে কি হচ্ছে, ধরেন এ পাথওয়ে থেকে এখানে রিচ করতে লাগতেছে 1 সেকেন্ড, বি পাথওয়ে থেকে এখানে রিচ করতে লাগতেছে ধরেন 2 সেকেন্ড। সেক্ষেত্রে কি হবে, এই এক্সরের পরে এরপরে আপনারা যতগুলা অ্যাক্টিভিটি বা যা কিছু আপনি অ্যাড করতেছেন, যত কিছু আপনি অ্যাড করতেছেন এই পাশে, বুঝছেন? সবগুলা কি হবে, সবগুলা রিপিট হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি এখানে যতগুলা স্প্লিট করছেন, ধরেন এখানে 3টা স্প্লিট করছেন, এটাতে লাগলো 4 সেকেন্ড। তাহলে এর পরে, মানে এইভাবে মার্চ করার পরে যতগুলা জিনিস বাকি আছে সবগুলা রিপিট হওয়ার সম্ভাবনা থাকে যাবে। এজন্য দেখেন এখানে কি বলছেন, XOR join after an AND split will result in duplicate tokens downstream. Everything after the XOR join will be executed twice. বুঝছেন? এখানে দুইটা নিচের জন্য এখানে twice হচ্ছে, দেখেন এখানে একটা নিচে একটা নিচে, এখানে twice হচ্ছে। এখন আরেকটা কন্ডিশন যেটা আপনি করতে পারবেন না, সেটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, আরেকটা কন্ডিশন যেটা আপনি এখানে ইয়া করতে পারবেন না, সেটা হচ্ছে জাস্ট এইটার অপোজিট। এটার অপোজিট বলতে কি বোঝায়, আপনি XOR split যেটা আছে, তাই না? XOR split, আপনি XOR split করছেন এখানে ধরেন, এক্সর স্প্লিট কে, আচ্ছা আমি আবার এখানে অ্যারো দিয়ে দিচ্ছি। আপনি এক্সর স্প্লিট কে এখানে আমি দিচ্ছি, এক্সর স্প্লিট কে আপনি এন্ড এন্ড মার্জ যেটা আছে, এন্ড মার্জ দ্বারা আপনি যুক্ত করতে পারবেন না। কেন পারবেন না এটা বুঝাচ্ছি। একইভাবে ধরেন এ আসলো বি আসলো, কিন্তু আমি একটু আগে আপনাদেরকে কি বলছি, এক্সর স্প্লিটের মাধ্যমে কি হয়, হয় এ কমিট হবে নয় বি কমিট হবে, তাই না? কিন্তু আমরা এন্ড মার্জের বেলায় কি বলছি, এন্ড মার্জে যতগুলো জিনিস মার্জ হচ্ছে সবগুলো আসার জন্য সে ওয়েট করবে, ওয়েট করার পরে সে বাকি অ্যাক্টিভিটি গুলোতে যাবে, তাই না? কিন্তু এক্সরে তো শুধু একটা হচ্ছে, তার মানে যে কোনো একটা আসবে, হয় এ আসতেছে নয় বি আসতেছে, যেটাই আসতেছে তারপরে এটা ওয়েট করতেছে, এবং এখানে কি হচ্ছে, একটা ডেডলক তৈরি হয়ে যাচ্ছে। মানে প্রসেস এখানে এখানে থাকা যাবে, এখানে সারা জীবন ওয়েটিং এ থাকা যাবে। বুঝতে পারছেন এখানে কি বলছে, দেখেন, an end join after an XOR split will result in a deadlock. দেখছেন, প্রসেস could not progress beyond merging gateway, এই মার্জিং গেটওয়ের বিয়ন্ডে আর যাইতে পারবে না। এখন এইগুলা যদি আপনারা বুঝে থাকেন, আপনাদের বেসিক্যালি এখন একটা এরকম ডায়াগ্রাম বা যেটাই বলেন আপনি এটাকে, বিপিএম বানানোর মতো আপনাদের কাছে সকল টুল চলে আসছে। বেসিক্যালি একটা সহজ বিপিএন বানানোর জন্য আপনাদেরকে এর বেশি কিছু জানতে হবে না। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? আমরা এগুলো স্প্লিট টিক বা মার্জ যেগুলো আমরা একটু ইউজ করছি এখানে, এগুলো বুঝলে আপনি আসলে বুঝে যাবেন কিভাবে হচ্ছে। ধরেন এখানে আমরা কি ইয়া করতেছি, লোন অ্যাপ্লিকেশন, ঠিক আছে? লোন অ্যাপ্লিকেশন, এখানে আমরা একটা প্রসেস দেখতেছি যে এটা কোন কোন প্রসেসের মাধ্যমে যাবে। বুঝতে পারছেন যে আপনাকে লোন দিবে কি দিবে না, এগুলো কোন প্রসেসের মাধ্যমে মধ্যে দিয়ে যাবে আর কি। প্রথমে কি বলছে, স্টার্ট হয়েছে, এটা আমাদের স্টার্টিং এ কি, লোন অ্যাপ্লিকেশন রিসিভড। তারপর কি করছে, রেকর্ড লোন অ্যাপ্লিকেশন, এই জিনিসটা রেকর্ড করছে। রেকর্ড করার পরে এখানে কি হয়েছে, এখানে এটা কি ইউজ করছে, এখানে একটা ইউজ করছে, সেটা হচ্ছে কি, এটা কি প্লাস মানে কি প্যারালেল অথবা কি এন্ড, এন্ড স্প্লিট করছে, তাই না? একটা ঢুকছে মাল্টিপল এখানে বার হয়ে যাচ্ছে। এন্ড স্প্লিট ইউজ করছে, স্প্লিট করে তিনটা ডিফারেন্ট পাথ দেখাইছে। আর এই তিনটা ডিফারেন্ট পাথ দেখানো মানে কি, এই তিনটা জিনিসই কিন্তু এখানে কমিট হবে। এই পার্টটাও হবে, এই পার্টটাও হবে, এবং এই পার্টটাও হবে। দেখতেছেন, এই পার্টটাও কিন্তু হচ্ছে, সবগুলা পাথ হবে। প্রথমে কি বলছে, ভেরিফাই এমপ্লয়মেন্ট,
তার এমপ্লয়মেন্ট দেখবে যে আসলে তার এখানে এমপ্লয়মেন্ট আছে কিনা, বা সে তার কোনো ইনকাম আছে কিনা, এটা আছে কিনা চেক করতেছে। তারপর কি দেখতেছে, রিকোয়েস্ট ক্রেডিট রিপোর্ট। তার ক্রেডিট রিপোর্ট দেখতেছে প্রিভিয়াসলি সে লোন নিলে সেগুলা কি সেটা দিতে পারছে না দিতে পারে না, এরকম ইয়েগুলো দেখবে। তারপর কি করবে, রিভিউ ক্রেডিট রিপোর্ট। রিকোয়েস্ট করার পর প্রথমে রিকোয়েস্ট করছে, তারপর ওটা রিভিউ করতেছে, তারপর রিভিউ করতেছে। তারপর কি করছে, আরো আর একটা পাশে কি করতেছে, পারফর্ম টাইটেল সার্চ এবং রিভিউ টাইটেল রিপোর্ট। এই কয়টা কাজ প্যারালেলি হওয়ার পরে এইখানে কি করতেছে, এখানে দেখেন এন্ড দ্বারা যখন স্প্লিট করছে এন্ড দ্বারাই মার্জ করতেছে, এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে। আপনারা যখন এন্ড স্প্লিট ইউজ করতেছেন অবশ্যই আপনারা সেক্ষেত্রে এন্ড দ্বারা মার্জ করবেন, এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে। যখন মার্জ করলেন তখন সবগুলা কাজ হইলো, তারপরে এই বাকি যে অ্যাক্টিভিটি গুলো আছে বা বাকি যে জিনিসগুলো আছে এগুলা কাজ করবে আর কি। এখন এরপর কি করতেছে, রিভিউ লোন অ্যাপ্লিকেশন। এখন কি করছে, এটা কি করছে আপনারা বুঝতে পারছেন, এখানে ইউজ করছে হচ্ছে একটা এক্সঅর স্প্লিট। আপনার একটা জিনিস খেয়াল করবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এন্ড এবং এক্সঅর ইউজ করবেন। এবং এক্সঅর স্প্লিটের একটা বৈশিষ্ট্য কি, রিভিউ লোন অ্যাপ্লিকেশন। আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে আপনারা যখন এরকম স্প্লিট ইউজ করবেন তার আগে অবশ্যই একটা ডিসিশন মেকিং এর জন্য একটা অ্যাক্টিভিটি আপনারা ওখানে অ্যাড করবেন। কারণ এই জিনিসগুলা, এই গেটওয়ে গুলা নিজেরা অ্যাক্টিভলি কোনো ডিসিশন নেয় না, ওটার জন্য আপনারা আলাদা একটা অ্যাক্টিভিটি দিয়ে রাখবেন। এখানে এই অ্যাক্টিভিটি দিয়ে রাখছে যে রিভিউ লোন অ্যাপ্লিকেশন। রিভিউ করার পরে কি হবে, হয় অ্যাপ্রুভ হবে, না ডিসঅ্যাপ্রুভ হবে, তাই না? না রিজেক্ট হয়ে যাবে সে। রিজেক্ট হয়ে গেলে কি হবে, রিজেক্ট হয়ে গেলে তো এখানে কি যে সেন্ড লোন রিজেকশন লেটার, এবং কি আমার কাজ এখানে শেষ। এটা এটা দেখেন এখানে কিন্তু এই জিনিসটা হালকা ছিল, এখানে কিন্তু ডার্কার, মানে কি এটা এরকম করছে, সাইডে দিয়ে এটা ফিল আপ করছে। আপনারা চাইলে আর একটু মোটা করে দিতে পারলে তাহলে ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, আর যদি অ্যাপ্রুভ হয় তখন হচ্ছে সেন্ড অ্যাপ্রুভাল লেটার আন্ডার রাইট লোন, আপনার লোন এখানে লিখতেছে, এখানে কি হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। আর এখানে একটা টাইপের ইউজ করছে, বুঝছেন? আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন অথবা না ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই স্পেসিফিক হওয়াটা বেটার। আপনারা যে ধরনের অ্যাক্টিভিটিটা করতেছেন সেই ধরনের অ্যাক্টিভিটি সিম্বলটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন আমরা কি করলাম, ওটা আরেকটু বেসিক দেখলাম, ওটার তুলনায় আর হালকা একটু কমপ্লিকেটেড। ওটা আসলে ওরকম কমপ্লিকেটেড বলা যায় না, কিন্তু এখানে আমরা কি জন্য এটা দেখতেছি, আমরা সুইম লেন এবং পুল বোঝার জন্য এটা করতেছি। এখন দেখেন এখানে কি আছে, আমাদের যে পুলটা কি, পুলটা হচ্ছে আপনার আমাদের মেইন প্রসেসটা। এখানে কি আছে, অর্ডারিং এ ড্রিঙ্ক ফ্রম এ ভেন্ডিং মেশিন, এটা হচ্ছে আমাদের কি, আমাদের যে মেইন প্রসেসটা আছে। এবং এখানে আমি কি বলছিলাম, আপনাদের সুইম লেন যেগুলো আছে এগুলো কি হিসেবে স্প্লিট হয়, হয় রোলস অথবা রেসপন্সিবিলিটিস। ঠিক আছে, রেসপন্সিবিলিটি এখানে কি, এখানে রোল অনুযায়ী ভাগ হয়েছে। কাস্টমারের রোল একটা, আর একটা ভেন্ডিং মেশিনের রোল। কাস্টমারের রোল থেকে স্টার্ট হয়েছে, তাই না? ভেন্ডিং মেশিন থেকে তো আর স্টার্ট হবে না। কাস্টমার স্টার্ট করছে কি, তার একটা ড্রিঙ্ক দরকার, সে ইনসার্ট মানি করছে। ইনসার্ট মানি করার পরে কি হচ্ছে, এখানে আপনারা ইয়ে দেখতে পারতেছেন, তাই না? এই দেখেন, প্রথমে কি হচ্ছে, সে সিলেক্ট ড্রিঙ্ক করতেছে, এবং এখানে ভেন্ডিং মেশিন কি করতেছে, ইনসার্ট মানি করার পরে ভেন্ডিং মেশিন করতেছে হচ্ছে মানি চেক করতেছে। আর কাস্টমার কি করতেছে, সিলেক্ট ড্রিঙ্ক করতেছে, তাই না? আর এর মাঝখানে দেখেন একটা এখানে কি, নোটিফাই কাস্টমার আউট অফ স্টক। এটা কখন যাবে, এটা কিন্তু এখান থেকে যাচ্ছে না, তাই না? এটা কখন যাবে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু কোনো অ্যারো পয়েন্ট এখানে নাই, তাই না? তার মানে আপনি এখানে বুঝতে পারতেছেন এটা কোন দিক। সেটা বুঝতে হলে আমাদেরকে এই অ্যারো বরাবরই আগে সামনে আগাইতে হবে, তখন আপনারা এটা বুঝতে পারবেন। তাই আমরা সামনে আগাই, সিলেক্ট ড্রিঙ্ক করছে সে। সিলেক্ট ড্রিঙ্ক করার পরে এখানে কি করছে, একটা আমাদের এখানে এক্সস্ট স্পিড হয়েছে, তাই না? এখন ড্রিঙ্কটা কি স্টকে আছে নাকি এটার উপর ডিপেন্ড করে, ইয়েস হইলে এইদিকে যাবে, নো হইলে এইদিকে যাবে। এখন দেখেন, এখন আপনি বুঝতে পারবেন যে এটা কি মিন করতেছে। সো আপনি অবশ্যই অ্যারোটা ফলো করবেন, আপনি আঁকানোর সময় অবশ্যই অ্যারোটা মেনটেন করবেন যে কোন দিকে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন যে রাইট দিকে যাচ্ছে। তো এখানে যখন নো আসতেছে তখন কি, নোটিফাই কাস্টমার আউট অফ স্টক, তখন আপনি বুঝতে পারতেছেন যে এখান থেকে এই মেসেজটা কাস্টমারের কাছে দেওয়ার জন্য এটা ইউজ হয়েছে, এই জন্য এখানে এরকম অ্যারো দেওয়া হয়নি। এখন এই জায়গায় দেখেন এখানে কি বলছে, এখন এখানে বলছে যে যদি আমার ইয়েস হয়, মেশিন ডিসপেন্সেস দ্য ড্রিঙ্ক, তাই না? মেশিন ড্রিঙ্কটা আপনাকে দিল আর কি। মেশিন ওখানে ওই যে ছোট একটা ইয়া থাকে, হোল থাকে, ওর মধ্যে যে দেয়, ওখানে আপনার ড্রিঙ্কটা দিয়ে দিছে আর কি। ড্রিঙ্কটা যখন দিয়ে দিছে তখন আপনি কি করতেছে, কাস্টমার ওটা গ্র্যাব করতেছে, তাই না? কাস্টমার ওটা গ্র্যাব করলো, গ্র্যাব করার পরে সে ড্রিঙ্ক রিসিভ করে ফেলছে, তার কাজ হয়ে গেছে। আর আমাদের এই প্রসেসটা এখানে শেষ হয়ে গেছে। এখন কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আছে আর কি আপনাদেরকে একটু ইয়া করার জন্য। কিছু ক্ষেত্রে আপনি চাইলে এরকম টেক্সট অ্যানোটেশন দিতে পারবেন। টেক্সট অ্যানোটেশন কি, আপনার যে কোনো ক্ষেত্রে যে কোনো জিনিস বোঝানোর জন্য আপনি এরকম ডট ডট দিয়ে এইরকম একটা ইয়ে অ্যাড করবেন, করে এর ভিতরে আপনি ওখানে টেক্সট লিখবেন। আপনার সেটা একটা অ্যাক্টিভিটি হোক বা যেটাই হোক, অ্যাক্টিভিটি হোক আপনার এটা হোক যেটাই হোক, আপনার যে কোনো জায়গায় আপনি টেক্সট অ্যানোটেশন দিয়ে বোঝানোর জন্য ইউজ করতে পারেন। আর গ্রুপ কি, গ্রুপ হচ্ছে আপনি মাল্টিপল অ্যাক্টিভিটি বা মাল্টিপল একটা পোর্শন আপনি একসাথে রাখতে চাচ্ছেন, ওগুলোকে আপনি এভাবে গ্রুপ করতেছেন। অবশ্যই ওই ক্ষেত্রে কিন্তু যে এরকম এরকম যে এখানে ইয়াটা আছে এরকম এরকম ইউজ করবেন আর কি। ডিরেক্ট এরকম ইউজ করবেন না, মানে কানেক্টেড লাইন ইউজ করবেন না, এরকম ইয়া ইয়া লাইন ইউজ করবেন আর কি, মানে যেটা ফুললি কানেক্টেড না আর কি। বুঝতে পারছেন আশা করি, এটা আমি একটু এখানে মিশাই দেই। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আছে।
আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলি। এখানে আছে আপনার ডেটা স্টোর এবং ডেটা অবজেক্টস। সো ডেটা স্টোর আর ডেটা অবজেক্ট। তো ডেটা স্টোর আর ডেটা অবজেক্টের মধ্যে পার্থক্যটা কি? দুইটাই তো এক ধরনের ডেটা না, ডেটাই আপনার এখানে স্টোর করতেছে আর কি। দুটার ইয়েটা মানে কিছুটা সিমিলার জিনিস, কিন্তু আপনাকে বুঝতে হবে যে ডেটা স্টোর যে জিনিসটা সেটার সিম্বল অন্যরকম, সেটা হচ্ছে এরকম। এই ডেটাবেজের যে সিম্বল থাকে না কিছুটা এরকম, যেখানে দেখতে পাচ্ছেন এটা দ্বারা ইয়া করা হয়। আর ডেটা স্টোর কি করে? ডেটা স্টোর হচ্ছে আপনার বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য প্রসেস, ঠিক আছে? মানে আপনার প্রসেসের বাইরে এক্সিস্ট করতেছে, এটা এক ধরনের আপনি ডেটাবেজের সাথেও তুলনা করতে পারেন, যে আপনার একটা বড় ডেটাবেজ আছে, ওখান থেকে আপনি ডেটা দিচ্ছেন অথবা ওখান থেকে আপনি রিসিভ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি এরকম একটা জিনিস ইউজ করতে পারবেন। কিন্তু এইটা কি, এটা কিন্তু থাকতেছে, এটা সবসময় থাকতেছে, এটা একটা নির্দিষ্ট পর্যায়ের পর এটা চলে যাচ্ছে না বা ইয়া হয়ে যাচ্ছে না। এটার জন্য এখানে কি বলা হয়েছে, যে পারসিস্ট বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য প্রসেস। বুঝতে পারছেন? আর এখানে কি বলছে, দ্য সেম ডেটা স্টোর ক্যান বি ভিজুয়ালাইজ থ্রু এ ডেটা স্টোর রেফারেন্স ইন ওয়ান অর মোর প্লেসেস ইন দ্য প্রসেস। আপনার কমপ্লিট প্রসেসের মাল্টিপল জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? আর এটার সাথে আপনার যে কোনো অ্যাক্টিভিটির অ্যাসোসিয়েশন করতে পারবেন। সেটা কিভাবে করতে পারবেন, এই যে দেখেন, একটা আপনাদের এটা শুরুর স্লাইডে ছিল, কিন্তু আরো বলছি যে এরকম করে ডট ডট দিয়ে, বা আপনি একটা এরকম ডিসকানেক্টেড লাইন বলেন বা যেভাবে বলেন, ওই রকম লাইন দিয়ে আপনি এটা অ্যাসোসিয়েশন করতে পারেন। এটা ভিতরে, এখান থেকে আপনি ডেটা নিতে পারেন, এটার ভিতরে আপনি ডেটা অ্যাডও করতে পারেন। অবশ্যই লাইনগুলো এরকম ডট করে দিবেন, তাহলে হবে। আরেকটা কি আছে আপনাদের, আরেকটা আছে হচ্ছে আপনাদের ডেটা অবজেক্টস। ডেটা অবজেক্টস কিরকম হইতে পারে? ডেটা অবজেক্ট আপনার এরকম হইতে পারে কিছুটা, যে যেটা আপনার প্রসেসের ভিতরে থাকবে। ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন দিছেন, তাই না? আপনি একটা অ্যাপ্লিকেশন দিছেন, ওটার সাথে একটা ডকুমেন্ট দিছেন, কিছু ডকুমেন্ট দিছেন। ওই জিনিসটা আপনি চাইলে এই ডেটা অবজেক্ট এটা দ্বারা আপনি দিতে পারেন, এটা দ্বারা আপনি রিপ্রেজেন্ট করতে পারেন চাইলে। যখন আপনার দরকার আছে বোঝানোর যে এখানে একটা ইয়ে যাচ্ছে, ডেটা অবজেক্ট টাইপের যাচ্ছে, এটা কিন্তু আপনার প্রসেসের ভিতরে থাকবে। আচ্ছা, এখানে দেখেন বলে দেওয়া আছে যে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট হোয়াট অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড টু বি পারফর্ম, ঠিক আছে? আর রিকোয়ার্ড টু বি পারফর্ম, এই জন্য আপনি একটা অ্যাক্টিভিটি পারফর্ম করতেছেন, যেখানে ধরেন আপনি ইয়াটা এসে চেক করতেছেন, তার সিভি চেক করতেছেন বা কিছু একটা চেক করতেছেন, সেই ক্ষেত্রে এরকম একটা জিনিস আপনি দিতে পারেন। বুঝতে পারছেন? এই জন্য যে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট হোয়াট অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড টু পারফর্ম অ্যান্ড অর হোয়াট দে প্রডিউস, ঠিক আছে? এটা আপনি একটা প্রোডাকশনের মানে রেজাল্ট হিসেবে, একটা অ্যাক্টিভিটির রেজাল্ট হিসেবেও পাইতে পারেন, বা কোনো একটা অ্যাক্টিভিটিকে চালানোর জন্য এটা আপনার লাগতে পারে। মানে অ্যাক্টিভিটির রেজাল্ট অথবা কোনো অ্যাক্টিভিটির রিকোয়ারমেন্ট হিসেবে এগুলো আপনি অ্যাড করতে পারেন আর কি। এই ক্ষেত্রে আপনি যেরকম যেটা বললাম আর কি, কোনো একটা অ্যাক্টিভিটি থেকে এটা রেজাল্ট হলে এরকম করে অ্যারোতে আপনি ইয়ে করতে পারেন, বা অ্যাক্টিভিটির জন্য দরকার হলে সেক্ষেত্রে ওটা থেকে অ্যাক্টিভিটি আপনি এখানে নোটিফাই করতে পারেন। আর এগুলোর ক্ষেত্রে আপনি অবশ্যই ডেটা অ্যাসোসিয়েশনের এটা ইউজ করবেন আর কি। আমি যেখানে ডিরেক্ট অ্যারো দিচ্ছি এইভাবে না দিয়ে আপনি এরকম এরকম করে দিতে পারবেন। আর এরকম করে করে দেওয়াটাই বেটার, এইভাবে আপনারা দিবেন না, ডিরেক্ট কানেক্টেড অ্যারো আপনারা এই ক্ষেত্রে দিবেন না আর কি। আর এগুলাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, এই যে এখানে করবেন কি, কানিটা একটু চেঞ্জ করে দিবেন। এই কানিটা আপনারা একটু চেঞ্জ করে দিবেন, দিয়ে এরকম একটা করে একটু ভাঁজ করা কানির মতো একটা ইয়ে দিয়ে দিবেন। তাহলে এটা আপনার বোঝাবে কি, এই যে এটা আপনার একটা যেরকম পেজ দিছে দেখছেন না, যে কোনো পেজের একদিকে আছে এইদিকে দিচ্ছে, আপনারাও এইদিকে দিবেন, সমস্যা নেই, এগুলো ম্যাটার করে না। এরকম একটা করে ইয়ে আঁকাই দিবেন। আর অবশ্যই আপনারা যখন ডেটা অবজেক্ট ডেটা স্টোর আঁকাচ্ছেন, তখন এরকম করে আঁকাবেন, এই যে এরকম করে আঁকাবেন, তাহলে ভালো হবে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে এখানে জানাই দিই আর কি, যে মেসেজের যে বিষয়টা আছে, ঠিক আছে? আপনারা টেক্সট অ্যানোটেশন আপনারা যে কোনো জায়গায় এইভাবে দিতে পারবেন, কিন্তু এই যে মেসেজ যেটা আছে এখানে, আপনাদেরকে একটু দেখে, এটা শুরুর স্লাইডে আপনাদের ছিল আর কি, যে এই তিন ধরনের কানেক্টিং অবজেক্টের মধ্যে একটা ছিল আপনার মেসেজ ফ্লো। মেসেজ ফ্লোটা আপনার ইউজ করার ক্ষেত্রে কিছু রুলস আছে, সেটা হচ্ছে কি, যে আপনার আছে এখান থেকে বুঝে আর কি। ধরেন যে একটা পুল, তাই না? এটার মধ্যে ধরেন আপনার সুইম লেন আছে, আপনি মেসেজ ফ্লোটা একটা সুইম লেনের জিনিস থেকে আর একটা সুইম লেনের জিনিসে আপনি ইউজ করতে পারবেন না। মেসেজ ফ্লো কিন্তু যেরকম করে ইয়া করে এখান থেকে ডট ডট করে যায়, এরপর এভাবে আপনারা দিতে পারবেন না, ঠিক আছে? আপনারা একটু বড় করে আঁকাই দিই। তো ধরেন এরকম আপনার একটা ইয়ে আছে, প্রসেস আছে, পুল আছে, ওখানে দুইটা সুইম লেন আছে বা তিনটা আছে বা চারটা, যে কয়টা থাকে, এখানে একটা অ্যাক্টিভিটি, এখানে একটা অ্যাক্টিভিটি, এগুলার মধ্যে আপনারা এইভাবে মেসেজ যেটা ইয়ে আছে এগুলা দিতে পারবেন না। বুঝতে পারছেন? এই যে মেসেজ ফ্লোটা, সেটা আপনারা দিতে পারবেন না। আপনার মেসেজ ফ্লো কখন দিতে পারবেন? আপনারা তখনই দিতে পারবেন যখন দুটা আলাদা আলাদা পুল আছে, দুইটা আলাদা আলাদা পুলের মধ্যে আপনি ইউজ করতে পারবেন মেসেজ ফ্লো। বুঝতে পারছেন? দুইটা আলাদা আলাদা, এটার ক্ষেত্রে আপনি সিকোয়েন্স ফ্লো ইউজ করতে পারবেন না, এটার ক্ষেত্রে আপনি সিকোয়েন্স ফ্লো ইউজ করতে পারবেন না, এক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে মেসেজ ফ্লো। কিন্তু আপনার নির্দিষ্ট পুলের মধ্যে যেটাই হোক, সুইমলেন থাকুক বা না থাকুক, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন কি, সিকোয়েন্স ফ্লো। বুঝতে পারছেন? এইটুক যদি বুঝে থাকেন, আপনার একটা বিপিএম ক্রিয়েট করার জন্য আপনার সকল থিওরি আপনি জেনে গেছেন। এখন আপনার যেভাবে ইচ্ছা আপনি ডিজাইন করবেন, করে আপনার যে সিনারিওটা আছে বা প্রসেস আছে ওটাকে আপনি একটা ভালো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে পারবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।